সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে একটা সেশন করছি। সম্পূর্ণ সিলেবাস থেকে অর্থাৎ 40টা ইউনিট থেকে বাছাইকৃত সেরা 1500টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আমাদের এবারের সিরিজ বাজিমাত, যেখানে 90 পাওয়ার আমরা শপথ রাখছি। এর আগে 3টে পর্ব হয়ে গিয়েছে, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে অথবা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। আজকে বাজিমাত সেশনের 4 নম্বর পার্টটি অনুষ্ঠিত হবে, তো চলো দেখে নিই। তার আগে বলবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখানে প্রতিদিন সন্ধ্যে 7:30টাতে, এখানে টাইম দেখতে পাচ্ছ 7:30টাতে দেওয়া আছে। 7:30টায় নয়, সময় বেশি নেই, 7:30টায়, এটা সন্ধ্যাবেলায়, ঠিক আছে। এবং সকালবেলায় সকাল 11টার পরে একটা ভিডিও, টোটাল 2টো করে ভিডিও আমি ছাড়বো, তোমরা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর ভিডিওটা কিছু না করলেও প্রচুর পরিমাণে শেয়ার করবে, বন্ধুদেরকে জানার সুযোগ করে দাও, ঠিক আছে। দেখো আজকের প্রথম প্রশ্ন, ছায়া ক্যাবিনেট কোন দেশের শাসন ব্যবস্থায় পরিলক্ষিত হয়? অর্থাৎ ছায়া ক্যাবিনেট কোন দেশের শাসন ব্যবস্থায় পরিলক্ষিত হয়? ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন। উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন ডি, ইউকেতে ছায়া ক্যাবিনেট পরিলক্ষিত হয়, ঠিক আছে। ব্রিটেনে ছায়া ক্যাবিনেট পরিলক্ষিত হয়। নেক্সট, ব্রিটেনের প্রধানমন্ত্রীকে কোন কক্ষের সদস্য হতে হয়? অপশন এ লর্ড সভা, অপশন বি হাউস অব কমন্স, অপশন সি যে কোনো কক্ষ, অপশন সি তিনি মনোনীত হন। উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন বি হাউস অব কমন্স, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য হতে হয় তাকে, ঠিক আছে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য হতে হয়। নেক্সট, ব্রিটিশ পার্লামেন্টারি কমিশন আইন কোন সালে প্রণীত হয়? ব্রিটিশ পার্লামেন্টারি কমিশন আইন কোন সালে প্রণীত হয়? এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশানে রয়েছে দেখো, 1966 সালে, 1968 সালে, 1970 সালে, কোনোটিই নয়। উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে 1966 সালে, অর্থাৎ অপশান এ ইজ রাইট অ্যান্সার। ওকে, রাইট অ্যান্সার, অপশান এ হবে রাইট অ্যান্সার। তারপরে রয়েছে দেখো, ব্রিটেনের কোনো কক্ষের সদস্য না হওয়া সত্ত্বেও কোনো ব্যক্তি কতদিন পর্যন্ত মন্ত্রী রূপে তার পদে আসীন থাকতে পারেন? অর্থাৎ দুটো যে কক্ষ আছে, লর্ড সভা এবং কমন সভা, এই দুটি কক্ষের সদস্য না হয়েও মন্ত্রী রূপে থাকতে পারে কতদিনের জন্য? 2 মাস, 3 মাস, 6 মাস, কোনোটি নয়। উত্তর কি হয়ে যাবে? এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশন সি, 6 মাস পর্যন্ত মন্ত্রী থাকতে পারবেন। তারপর উভয় কক্ষের মধ্যে যে কোনো একটা কক্ষের তাকে অবশ্যই সদস্য হতে হবে। যদি সদস্য হয়ে যায় তবে তিনি মন্ত্রী হিসাবে পদে থাকতে পারবেন, নাহলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে, 6 মাসের বেশি থাকতে পারবেন না। প্রসঙ্গক্রমে বলে রাখি, ভারতের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, ঠিক আছে। ভারতের যে সমস্ত বিধানসভা বা রাজ্য আইনসভাগুলি রয়েছে এবং লোকসভা রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় আইনসভা, লোকসভা, রাজ্যসভা, সেখানেও, এবং ভারতের যে আইনসভা রয়েছে, এই রাজ্যের আইনসভা, সেখানেও। যেমন উদাহরণ দিয়ে একটা, পশ্চিমবঙ্গের আমরা 2021 সালের নির্বাচন প্রত্যক্ষ করেছি, 2021 সালের বিধানসভা নির্বাচন প্রত্যক্ষ করেছি। সেখানে দেখেছি যে তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো, তিনি নন্দীগ্রাম বিধানসভা থেকে জিততে পারেননি। তো সেক্ষেত্রে তারপরও তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন, কিন্তু 6 মাসের মধ্যে যেহেতু তাকে যদি সদস্য না হয়ে যান, তাকে সদস্য মানে মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করতে হবে পদ থেকে, সেই জন্য তিনি পরবর্তীতে পশ্চিমবঙ্গে যেহেতু এক কক্ষ বিশিষ্ট আইনসভা, ঠিক আছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নেই, অর্থাৎ বিধান পরিষদ নেই, তাই তিনি বিধানসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করান ভবানীপুর থেকে এবং জিতে আবার সব পদে তিনি বহাল থাকেন, ঠিক আছে। নেক্সট,
নিম্নলিখিত কোন প্রধানমন্ত্রী লোকসভায় উত্থাপিত অনাস্থা প্রস্তাবে পরাজিত হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? অপশানে আছে চৌধুরী চরণ সিং, ভিপি সিং, ডিভি গিরি, মনমোহন সিং। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তো এটির উত্তর হয়ে যাবে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। ওকে, ভিপি সিং, ভিপি সিং হয়ে যাবে সঠিক উত্তর। এ প্রসঙ্গে কিছু আমি লাইন বলে রাখি, হেডলাইন বলে রাখি, একটু শুনে নাও, পারলে নোট করে নাও, কাজে লাগবে, নোট করে নেবে, ঠিক আছে। প্রথমত বলে রাখি, ভারতীয় পার্লামেন্টের যে একটা কক্ষ আছে লোকসভা, রাজ্যসভা আমরা জানি, তো রাজ্যসভার সদস্য থাকাকালীন প্রধানমন্ত্রী পদে আসীন হন দুজন ব্যক্তি, কে? ইন্দিরা গান্ধী এবং মনমোহন সিং, ঠিক আছে। এবং একটা কথা মাথায়, আর একটা প্রশ্ন এই প্রসঙ্গে বলে রাখি, ভারতের একমাত্র প্রধানমন্ত্রী তিনি যার পুরো কার্যকালের মেয়াদের মধ্যে তিনি একদিনও পার্লামেন্টে উপস্থিত ছিলেন না, মানে পার্লামেন্টে যাননি কোনো দিন। তিনি কে? তো তিনি হয়ে যাবেন চৌধুরী চরণ সিং, চৌধুরী চরণ সিং, লিখে নাও। তারপর আরেকটা, সবথেকে বেশি দিন বা বেশি সময় পর্যন্ত প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠ ব্যক্তির নাম হচ্ছে শ্রীমতী ইন্দিরা গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধী। ওকে, এটা তোমরা লিখে নাও। এবং ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী কে হবে? পণ্ডিত জওহরলাল নেহেরু। ভারতবর্ষের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতবর্ষের শেষ উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, লালকৃষ্ণ আডবাণী, ঠিক আছে। ওকে, নেক্সট, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে মন্ত্রিপরিষদে কীরূপ পরিবর্তন লক্ষ্য করা যায়? লোকসভা স্বাভাবিকভাবেই ভেঙে যায়, নিজে থেকে মন্ত্রিপরিষদ ভেঙে যায়, রাষ্ট্রপতি স্বেচ্ছাধীনভাবে কোনো যোগ্য প্রার্থীকে প্রধানমন্ত্রী রূপে নিয়োগ করে দেন, কোনোটি নয়। ভালো প্রশ্ন এটিও, এটির উত্তর হয়ে যাবে বি। ওকে, প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে তাহলে বি, নিজে থেকে মন্ত্রিপরিষদ ভেঙে যাবে। কেন ভেঙে যাবে? কারণ বলি। কারণ নম্বর 1, প্রধানমন্ত্রী হচ্ছেন পুরো মন্ত্রিপরিষদ বা ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সের কি প্রধান বা নেতা, যেহেতু লিডারই থাকছে না, মাথায় থাকছে না, তাহলে ডালপালা গাছের যে কাণ্ড গোড়াটা সেটা যদি না থাকে, ডালপালা তো অবশ্যই ভেঙে যাবে, মন্ত্রিপরিষদও ভেঙে যাচ্ছে, ঠিক আছে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী পরামর্শক্রমে রাষ্ট্রপতি কিন্তু এই মন্ত্রিপরিষদের যারা সদস্য তাদের নিয়োগ করেন। তৃতীয় আরও একটি কারণ হিসেবে আমরা দেখাতে পারি যে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের যারা সদস্য তাদেরকে নিয়োগ দিয়ে থাকেন, যদি বা রাষ্ট্রপতি দেন তার পরামর্শক্রমে দেওয়া হয়। হ্যাঁ, এটা কিন্তু আমরা সকলে জানি। যাই হোক, দেখো, ভারতের রাষ্ট্রপতি সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীকে নিযুক্ত করতে পারেন? 73 নম্বর, 74 নম্বর, 75 নম্বর নাকি 76 নম্বর ধারা বলে? উত্তর হয়ে যাবে 75 নম্বর ধারা বলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিযুক্ত করে থাকেন, ঠিক আছে। নেক্সট, কোন প্রধানমন্ত্রীর সময়কালে সম্পত্তির অধিকারটিকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? মোরারজি দেশাই, চৌধুরী চরণ সিং, শ্রীমতী ইন্দিরা গান্ধী, বিশ্বনাথ প্রতাপ সিং। উত্তর হয়ে যাবে মোরারজি দেশাইয়ের আমলে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। এ প্রসঙ্গে বলি, পার্ট নম্বর 3-তে আর্টিকেল নম্বর হতে হবে 12 থেকে 35-এর মধ্যে মৌলিক অধিকার বিধিবদ্ধ আছে, 1 নম্বর ফ্যাক্ট। দ্বিতীয়ত, আর্টিকেল নম্বর প্রথম দিকে যখন সংবিধান রচিত হয় সেই সময় মৌলিক অধিকারের সংখ্যা ছিল কটি? 7টি। বর্তমানে কটা আছে? 6টি। ওকে, কাজে একটি বাদ গেছে, কোনটা? সম্পত্তির অধিকার। কত নম্বর ধারায় ছিল সম্পত্তির অধিকার? 31 নম্বর ধারায়। 31 নম্বর ধারাটি বাতিল হয়ে গেছে বর্তমানে। কত সালে? 1978 সালে। কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। কে বাদ দেয়? কারা বলে?
মোরারজি দেশাইয়ের আমলে, ঠিক আছে, মোরারজি দেশাইয়ের আমলে বাদ দেওয়া হয়, এটা মাথায় রাখবে। এখন কোথায় আছে, এখন এই সম্পত্তির অধিকার কি আছে আদৌ? হ্যাঁ, উত্তর হবে আছে। কোথায় আছে? 300 নম্বর ধারাতে আছে। এটা বর্তমানে একটি সামাজিক এবং অর্থনৈতিক একটা আইনগত অধিকার হিসাবে বর্তমানে প্রতিষ্ঠিত আছে, মৌলিক অধিকার নয়। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট, সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য রূপে কাকে বিবেচনা করা হয়? লোকসভার স্পিকার, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এই প্রশ্নটির উত্তর কি হয়ে যাবে? সমপর্যায়ভুক্ত বলছে, তো এখানে উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রীকে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য হিসাবে বর্ণনা করা হয়ে থাকে, ঠিক আছে। এবং রাজ্যের ক্ষেত্রে হয়ে যাবে কে? সিএম বা মুখ্যমন্ত্রী। ভারতের কোন প্রধানমন্ত্রী সবথেকে কম দিন তার পদে অধিষ্ঠ ছিলেন? এই তো প্রশ্নটা এখানে পেয়ে গেলাম। অটল বিহারী বাজপেয়ী, আইকে গুজরাল, মোরারজি দেশাই, এইচ.ডি. দেবেগৌড়া। উত্তর হয়ে যাবে অটলজি। অটল বিহারী বাজপেয়ী যখন প্রথম প্রধানমন্ত্রী হন প্রথমবারের জন্য তখন, ঠিক আছে। আর বেশি কে হবে? বেশি ইন্দিরা গান্ধী। ভারতীয় সংবিধানের 23 নম্বর ধারায় কি বলা আছে? ধর্মীয় জবরদস্তি নিষিদ্ধকরণ, মানব পাচার নিষিদ্ধকরণ, বন্যপ্রাণী হত্যা নিষিদ্ধকরণ, কোনোটি নয়। 23 নম্বর ধারায় মানব পাচার নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে, দেখে নেবে একটু। ওকে, ভারতীয় সংবিধানের প্রথম নকশা ও তার পাণ্ডুলিপিকরণ নিম্নলিখিত কোন ব্যক্তির হাতে দায়িত্ব ছিল? যামিনী রায়, নন্দলাল বসু, অমৃতা সেন, গণেশ পাইন। উত্তর হয়ে যাবে কি? উত্তর কী হবে? নন্দলাল বসু। ওকে, বিশ্বভারতীর ছাত্র নন্দলাল বসু অধ্যাপক ছিলেন তখন, তিনি পাণ্ডুলিপির নকশা টকশাগুলো করেন, ডিজাইন করেন। আর এই যে লেখাটা, সংবিধানের যে হরফগুলি লিখেছেন, কে লিখেছেন? প্রেমবিহারী রায়জাদা, ঠিক আছে, লিখে নাও, প্রেমবিহারী রায়জাদা। আর আগের ক্লাসে বলেছিলাম কি, সংবিধানের পতাকা, আমাদের যে পতাকা আছে, ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগের নকশা কে করেছিলেন? পিঙ্গেলি ভেঙ্কাইয়া। ওকে, সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে কোন কেসে? অজয় হাসিয়া কেস, আর.ডি. শেট্টি কেস, কেশবানন্দ ভারতী কেস বা ভালসাবা কেস। উত্তর হয়ে যাবে অপশান সি, কেশবানন্দ ভারতী মামলা কেসে, ঠিক আছে, সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদটি প্রকাশ করে। কি হয় এই কেশবানন্দ ভারতী মামলায়? ফ্যাক্ট নম্বর 1, সুপ্রিম কোর্ট বলে, কি বলে, যে একটা ধারা আছে, কত নম্বর ধারা? 368, তাই তো। এই 368 নম্বর ধারা অনুযায়ী কী করতে পারবে? সংবিধানের যে অংশ, যে কোনো অংশকে কী করতে পারবে? অ্যামেন্ডমেন্ট করতে পারবে, সংশোধন করতে পারবে, কিন্তু এর যে বেসিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের কোনো রকম হেরফের বা পরিবর্তন করতে পারবে না। এবং এই কেসে বলা হয় যে প্রথম প্রিয়াম্বেল বা প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ, ঠিক আছে, এটাও কিন্তু তোমরা মাথায় রাখবে। তারপর রয়েছে তথ্য জানার অধিকার বা জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে, ভালো কথা আছে জানি। তো এটা বলছে সংরক্ষিত আছে কততে, কত নম্বর ধারায়? 14, ধারা নম্বর 14, ধারা নম্বর 19 1 সিতে, ধারা নম্বর 20 এতে, আর একটা রয়েছে দেখো ধারা নম্বর 19 1 এতে। উত্তর হয়ে যাবে 19 1 এ সি। ওকে, 19, ধারা নম্বর 19 1 এতে, সরি, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। হ্যাঁ, এটা মাথায় রাখবে। নেক্সট 15 নম্বর দেখো, ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে। অপশান এ ধারা 15(3) এতে, ধারা 14 1 এ, 22 8 এ, 15 1 এ। উত্তর হয়ে যাবে 15(3) এ, ঠিক আছে, 15(3) এ, অর্থাৎ অপশান এতে হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। মহিলা এবং শিশুর সংরক্ষিত আছে অধিকারটা। তারপর 16 নম্বর প্রশ্ন বলছে, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কিসের দ্বারা? নির্বাচনী কলিজিয়ামের দ্বারা,
তারপরে রয়েছে দেখো লোকসভার সদস্যদের দ্বারা, বিধানসভার সদস্যদের দ্বারা, উপরের কোনোটি নয়। ঠিক আছে, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কলেজিয়ামের দ্বারা, নির্বাচনী কলেজিয়ামের দ্বারা। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি 54 নম্বর আর্টিকেল। ঠিক আছে, সেখানে বলছে তিনি 5 বছরের জন্য নির্বাচিত হবেন, পুনর্নির্বাচিত হতে পারবেন। কিভাবে হবে তার পুরো স্ট্রাকচার 55 নম্বর ধারা, মাথায় রাখবে। ঠিক আছে, রাষ্ট্রপতি কে কারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? লোকসভা এবং রাজ্যসভা অর্থাৎ সংসদের বা ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যরা প্লাস রাজ্য বিধানসভার সদস্য উইথ দিল্লি এবং পন্ডিচেরি ইউটির বা ইউনিয়ন টেরিটরির বিধানসভার সদস্যরা। এটাই তোমরা মাথায় রাখবে। এখানে বিধান পরিষদের সদস্যরা কিন্তু অ্যাড হতে পারবে না, পরীক্ষায় প্রশ্ন আসে, গোলমাল পাকিয়ে দেবে না। আর তার পদ্ধতির নাম কি? কলেজিয়াম পদ্ধতি বা ইলেকটোরাল কলেজ পদ্ধতি। ওকে, ইলেকটোরাল কলেজ পদ্ধতি। নেক্সট দেখো, SLST রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা মাদ্রাসা সার্ভিস এক কথায় পরীক্ষার সময় নাই, তোমরা সবাই জানো। কয় তারিখে পরীক্ষা গো? এর আগে বললাম 3 তারিখে, তাই তো? মার্চ মাসের 3 তারিখে, অর্থাৎ 3/3/24। সময় খুবই কম, সংকীর্ণ। এই সময়ের মধ্যে আমার সম্পূর্ণ আপ্রাণ যতদূর আমি পারি চেষ্টা করব 40 দিন সময় নিচ্ছি সবার কাছ থেকে, 40টা দিন, অর্থাৎ 21 তারিখ রবিবার থেকে আমি গাইড করব সন্ধ্যে 7:30টা থেকে শুরু করে রাত্রি 10:30টা পর্যন্ত। এই সময়টার মধ্যে কি হবে? প্রতিদিন 40টা দিন ক্লাস হবে এবং ক্লাস টেস্ট হবে, এবং এর পরিপ্রেক্ষিতে সপ্তাহে 3 থেকে 4টে মক টেস্ট দেওয়া হবে। ঠিক আছে, মক টেস্ট দেওয়া হবে। তো সম্পূর্ণ গাইড পেতে চাইলে ক্লাস, স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট, এক কথায় পড়াশোনা সঠিকভাবে করতে চাইলে এবং গাইড যদি নিতে চাও কেউ পুরোপুরিভাবে 40টা দিনের সম্পূর্ণ গাইড, তো সেক্ষেত্রে অবশ্যই বলবো এই কোর্সটাতে তোমরা জয়েন করো। 1599 টাকা কোর্স ফি রয়েছে। কারোর যদি কোনো অসুবিধা থাকে কল করো, আমি ম্যানেজ করে নেব। ঠিক আছে, এছাড়া যদি কেউ বলো না আমার পড়াশোনা কমপ্লিট আছে, আমি শুধু রিভাইজ করবো, মক টেস্ট দেবো, এখন নো প্রবলেম, মক টেস্ট ক্লাস টেস্ট আছে, তোমরা অংশগ্রহণ করো। 599 টাকা কোর্স ফি 40 দিনের জন্য। ঠিক আছে, তো অ্যাডমিশন কিভাবে হবে বলে রাখি প্রসিডিওরটা। এখানে নাম্বার একটা দেখতে পাচ্ছ, আমি লিখে দিই একটু। ঠিক আছে, এক মিনিট একটু ওয়েট করো, এখানে লিখি, ফাঁকা আছে। 7679955216। দেখো, এই নাম্বারে তোমরা প্রথমত কল অথবা হোয়াটসঅ্যাপ করবে তোমাদের যখন ইচ্ছা তখন। ঠিক আছে, সবাই করে করবে। কল কিংবা হোয়াটসঅ্যাপ জেনে নেবে সম্পূর্ণ ডেটা, কিভাবে ভর্তি হতে হয়। তবে বলে দিই, পেমেন্ট করার পর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হয় এবং সেখানে অনলাইন ক্লাস হয় গুগল মিটের মাধ্যমে, এবং হোয়াটসঅ্যাপে তোমাদের কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হয়, সেখানে ক্লাস টেস্ট এবং মক টেস্ট দেওয়া হয়, সেই সঙ্গে PDF হিসাবে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে। তো সম্পূর্ণ গাইড পেতে চাইলে অবশ্যই নম্বরটা আমি আবারও বলছি 7679955216, এই নাম্বারে যোগাযোগ করবে। ডেসক্রিপশন বক্সে আমি নাম্বারটা দিয়ে রাখছি। ঠিক আছে, এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও আছে একটা, পাবলিক যেটা গ্রুপ, সেই গ্রুপে যদি কেউ না জয়েন হয়ে থাকো জয়েন হয়ে যাবে। চলো, 17 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে GST লাগু করা হয় ভারতে? 100, 105, 99, 101? উত্তর এটা আশা করছি সবাই জানো, 101তম সংবিধান সংশোধন। ওকে, নেক্সট, ভারতীয় সংবিধানের অ্যান্টি ডিফেকশন ল, ওকে, বা দলত্যাগ বিরোধী আইন, যার কোনো নামে আছে, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এপাং ওপাং ঝাপাং হচ্ছেই। হ্যাঁ, তো কোথায় আছে, কত নম্বর তপশিলে, শিডিউল? তো উত্তর হয়ে যাবে 10ম তপশিল। ওকে, 10ম তপশিলে অ্যান্টি ডিফেকশন ল কিন্তু রয়েছে, বিধিবদ্ধ রয়েছে, এটা আমরা জানি। কবে পাস হয় এটা মাথায় রাখবে তোমরা। এই অ্যান্টি ডিফেকশন ল পাস হয় 85 সালে, অর্থাৎ 1985 সালে রাজীব গান্ধীর আমলে। ওকে, অ্যামেন্ডমেন্ট 52, 52তম সংবিধান সংশোধন। ওকে, একটু তোমরা দেখে নেবে। ভারতের সংবিধানের
কোন সংশোধনে নবম তপশিল সন্নিবেশিত রয়েছে, অর্থাৎ নবম তপশিলটা রয়েছে আর কি। প্রথম সংশোধন, তৃতীয়, দশম, চতুর্দশ। উত্তর হয়ে যাবে প্রথম, ফার্স্ট অ্যামেন্ডমেন্টে নবম তপশিলকে অ্যাড করা হয়, যেখানে বিধিবদ্ধ কিছু বিষয় রয়েছে। আর এই প্রথম সংশোধনে কিন্তু জমিদারি প্রথার উচ্ছেদ করা হয়, এটাও মাথায় রাখবে। সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ এবং অভ্যন্তরীণ গোলযোগ থেকে রক্ষা করতে পারবে? 355, 356, 359, 360। উত্তর হয়ে যাবে 355 নম্বর ধারায়, ঠিক আছে। 354 নম্বর ধারা কী হবে? 354 নম্বর ধারা রাজ্য জরুরি অবস্থা। 355 নম্বর ধারা রক্ষা করবে রাজ্যকে কে? কেন্দ্র। কী থেকে? বৈদেশিক আক্রমণ এবং অভ্যন্তরীণ গোলযোগ। 360 নম্বর ধারা আর্থিক জরুরি অবস্থা, এখনও পর্যন্ত একবারও হয়নি, এটাও কিন্তু তোমরা মাথায় রাখবে। হোমওয়ার্ক দেখে নাও। সংবিধানের 25 নম্বর ধারায় দেওয়া আছে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। এই প্রশ্নটির উত্তর সবাইকে কমেন্ট করতে হবে, ঠিক আছে? কমেন্ট করে জানাবা, যার উত্তর ঠিক হবে আমি লাইক করে দেব। ওকে, তাহলে এখানেই আজকের মতো শেষ করছি। আবার দেখা হবে পরের ক্লাসে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবে এবং জোর কদমে প্রিপারেশনটা অন্তত চালিয়ে যাও, সবার কাছে এটা আমার অনুরোধ, ঠিক আছে? টাটা।